বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি থেকে আজ পাঠ করছি প্রথম পর্ব। পাকিস্তান রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং 1970 সালের নির্বাচনের ফলাফল। আইয়ুব শাহীর বিরুদ্ধে গণরোষ। শেষ অধ্যায় জেনারেল ইয়াহিয়া খানের ক্ষমতা দখল। কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর অপশাসন, শোষণ, অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিটি অঞ্চলে স্বাধিকার এবং স্বায়ত্ত শাসনের আন্দোলন। 6 দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, পূর্ব পাকিস্তানে ছাত্র ঐক্যের 11 দফা আন্দোলন, পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ভুট্টোর উত্থান, সারা দেশে 1 ইউনিট বাতিল এবং নির্বাচনের দাবিতে আন্দোলনের জোয়ার। দেশব্যাপী আন্দোলনে অগ্রণীর ভূমিকায় ছিল জাগ্রত ছাত্র সমাজ। 70-এর নির্বাচনের প্রেক্ষাপট, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। আইয়ুব খানের ক্ষমতা দখল পাকিস্তানের জন্য অবিসাংবাদিক বিপর্যয় ডেকে আনল। মার্শাল ল জারি করার ফলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অবক্ষয় ঘটল। বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক ভারতে গণতন্ত্র যখন সুপ্রতিষ্ঠিত, তখন পাকিস্তানের সামরিক শাসন জারি হওয়ায় বিশ্ব পরিসরে উপমহাদেশের মুসলমানদের ইমেজ বিনষ্ট হয়। সরকার রাজনীতিবিদদেরকে অর্ডিন্যান্স বলে অপরাধী ঘোষণা করে জাতীয় রাজনীতিকে কলঙ্কিত করেছিল। মানুষের মৌলিক অধিকার এবং সার্বজনীন ভোটাধিকার হরণ করে তিনি দেশের মানুষের উপর একনায়কতন্ত্র চাপিয়ে দেন। আইয়ুবের বুনিয়াদী গণতন্ত্র দেশে দুর্নীতির প্রসার ঘটিয়েছিল। পাকিস্তানের ফেডারেল কাঠামো ভেঙে কেন্দ্রকে শক্তিশালী করার প্রচেষ্টায় পাকিস্তানের মূল পরিকল্পনার উপর আঘাত হানা হয়। আইয়ুব পাকিস্তানের দুই অংশের মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি করেছিলেন। বাঙালি মুসলমানদের হিন্দু ভাবাপন্ন, চিরপরাধীন, সন্দেহপ্রবণ বলে আখ্যায়িত করে তিনি দুই অংশের মধ্যকার সংহতি বিপন্ন করেছিলেন। করাচি থেকে ফেডারেল ক্যাপিটাল পাঞ্জাবে রূপান্তরিত করে করাচির জনগণের মনে সন্দেহের সৃষ্টি করেছিলেন তিনি। এর ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মনেও অবিশ্বাস সৃষ্টি হয়। বুনিয়াদী গণতন্ত্র প্রথা প্রবর্তন করে তিনি আজীবন শাসন ক্ষমতায় টিকে থাকতে পারবেন বলে মনে করেছিলেন। এই প্রথা প্রবর্তনের সময় পূর্ব পাকিস্তানের 9 জন নেতা আইয়ুব খানের এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরোধিতা করে সংবাদপত্রে বিবৃতি দিয়েছিলেন। তাদের এই সাহসী পদক্ষেপ বুদ্ধিজীবী মহলে সমাদৃত হয়েছিল। রাজনৈতিক ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ সময়োপযোগী হওয়া অপরিহার্য। এই সময়ের হেরফের একটি আন্দোলনকে বহু বছর পিছনে ঠেলে দিতে পারে। সেই সময় সবচেয়ে বড় প্রয়োজন ছিল আইয়ুব সরকারের বিরুদ্ধে বাঙালি জাতির ঐক্য গড়ে তোলা। কিন্তু পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়। এই সুযোগের পরিপ্রেক্ষিতেই জেনারেল আইয়ুব জাতির মাথায় বুনিয়াদী গণতন্ত্রের ভূত চাপিয়ে দিতে সক্ষম হন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো এই যে ইতিহাস কাউকে ক্ষমা করে না। সে এক নিজস্ব ধারায় প্রবাহিত হয়ে চলে এবং সে গতি তার অমোঘ। বারবার করে ক্ষমতালোভী নেতৃত্ব এই সত্যটাকেই অস্বীকার করে থাকেন। মোনায়েম খানকে আইয়ুব খান বাংলাদেশে তার সবচেয়ে অনুগত এবং বিশ্বাসভাজন ব্যক্তি হিসাবে বেছে নিয়ে তাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করেন। তার দ্বারা বাংলা সংস্কৃতি এবং বাঙালির ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়। তার আমলেই বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে দুর্নীতি প্রবেশ করে। কিছু সংখ্যক ছাত্রনেতাকে তিনি ঠিকই বশীভূত করতে পেরেছিলেন, কিন্তু এর পরিণতি মোনায়েমের জন্য সুখকর হয়নি। তার এই কূটকৌশলের বিরুদ্ধে ছাত্রদের মধ্যে দলমত নির্বিশেষে ঐক্য স্থাপিত হয়েছিল। মোনায়েম খাঁর ছেলে খসরু আইয়ুব বিরোধীদের খতম করার জন্য গুন্ডা বাহিনী গড়ে তুলেছিল। রাজনীতিতে ছেলে ভাগ্নেদের প্রভাব কখনো কল্যাণকর হয়নি। অচিরেই মোনায়েম খাঁর অন্যায় গণবিরোধী কার্যকলাপের জন্য পূর্ব বাংলার জনগণের ক্ষোভ আইয়ুব প্রশাসনের বিরুদ্ধে ধূমায়িত হয়ে ওঠে। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর থেকে পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এই সময় কতগুলো অপ্রত্যাশিত বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে রাজনৈতিক প্রেক্ষাপটে। পরবর্তী পর্যায়ে ঘটনাগুলো পাকিস্তানি রাজনীতিকে বিশেষভাবে প্রভাবিত করে। যুদ্ধ শেষে আইয়ুব খান ও লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে ঐতিহাসিক তাসকন্দ চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিতে স্বাক্ষরদানের ফলে পশ্চিম পাকিস্তানের আপামর জনসাধারণ আইয়ুব খানের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাসকন্দ চুক্তির বিরোধিতা করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জনাব জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন এবং নাটকীয়ভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। একই কারণে তিনি তার মন্ত্রিত্বের পদেও ইস্তফা দেন। এরপর তিনি সরাসরিভাবে সক্রিয় রাজনীতিতে অবতীর্ণ হন। তিনি পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করে আইয়ুব বিরোধী আন্দোলনে সোচ্চার হন। অল্প সময়ের মধ্যেই জনাব ভুট্টো ও তার দল পিপিপি অস্বাভাবিক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। জনাব ভুট্টো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আকর্ষণীয় হয়ে ওঠেন তরুণ ও ছাত্র সমাজের কাছে। তার ডাকে বিশেষভাবে সাড়া দেয় পশ্চিম পাকিস্তানের ছাত্র সমাজ। নবগঠিত পিপিপিকে জনপ্রিয় করে তুলতে এবং পশ্চিম পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলনকে গতিশীল করে তুলতে তরুণ ছাত্র সমাজই অগ্রণী ভূমিকা পালন করে। 1968 সালের শেষাশেষি আইয়ুব বিরোধী আন্দোলন পিপিপির নেতৃত্বে সমগ্র পশ্চিম পাকিস্তানে গণ আন্দোলনের রূপ নেয়। যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশ রক্ষা বাহিনীর প্রয়োজনীয় ইউনিট এবং অস্ত্র সম্ভারের অভাবে ভারতীয় আক্রমণের মুখে 3 দিক দিয়ে টিকে থাকার মতো ব্যবস্থাও সেদিন পূর্ব পাকিস্তানের ছিল না। পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরতার জন্য মাত্র 17 দিনের যুদ্ধে পূর্ব পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য অচল হয়ে যায়। এই অবস্থায় আমলিক প্রধান শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিক দেশরক্ষা এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য 6 দফা দাবি পেশ করলেন। তখন তিনি অবশ্য একথাও বলেছিলেন যে 6 দফার প্রশ্নে আলোচনা করা যেতে পারে। 6 দফা: 1. রাজনৈতিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়িতে হইবে। তাহাতে পার্লামেন্ট পদ্ধতির সরকার থাকিবে। সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে। আইন সভাসমূহের সার্বভৌমত্ব থাকিবে। সংশোধিত সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক। জাতীয় এবং ফেডারেটিং ইউনিট সমূহেতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে। 2. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকিবে: প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি। অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশসমূহের হাতে থাকিবে। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের 2টি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন করিতে হইবে, অথবা 2 অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে। প্রশাসন বা শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকিবে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার বা না হইতে পারে। এই বিধান পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে, 2 অঞ্চলে 2টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকিবে। সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে মুদ্রা সম্পর্কিত বিষয়াদির জন্য দায়ী থাকিবেন। বিষয়গুলো হলো: ক. 2 উইংয়ের জন্য 2টি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে, অথবা 1. সারা দেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ ও অর্থ পাচার হতে না পারে। খ. আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করতে হবে পূর্ব পাকিস্তানের জন্য। আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয় এবং হিসাব নিকাশের ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানে। 1. 2টি ভিন্ন ভিন্ন পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন করা। প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থায় চালু থাকবে, তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভিতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করতে হবে এবং এমন ব্যবস্থা প্রবর্তন করতে হবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয়। 4. সকল প্রকার ট্যাক্স, খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকিবে
আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউ একটি অংশ ফেডারেল তহবিলে জমা হইবে। এইভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের মূলধন হইবে। সংশোধিত আর্থিক লেনদেন, আয় ব্যয় এবং পরিকল্পনা হবে ভোটারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দেবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য। দেশের সংবিধান নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে। সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায়, যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর উপর বিশেষ বা ক্ষেত্র বিশেষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 5. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাখিত হইবে। এইসব অর্থ আঞ্চলিক সরকারের এখতিয়ারে থাকিবে। কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানের নির্ধারণ হারে আদায় হইবে। বিদেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, বিদেশে ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের থাকিবে। সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেল ইউনিটের কেন্দ্রকে পৃথক পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হবে। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কি পরিমাণে প্রদান করে সেই হিসাব সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত থাকবে। দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের, কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বহির্বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে, সেই বিধানও সংবিধানে থাকিত হইবে। 6. পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি প্রতিরক্ষা বা রক্ষী বাহিনী গঠন করা হইবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে আত্মনির্ভরশীল করিতে হইবে। সংশোধিত জাতীয় নিরাপত্তার সাথে ফেডারেটিং ইউনিটগুলো নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করতে পারবে। 6 দফা দাবি প্রণয়নের পর শেখ মুজিবের প্রতি পাকিস্তানি সামরিক যাত্রা আক্রোশ বেড়ে যায়। 6 দফার মাধ্যমে পরিষ্কারভাবে তুলে ধরা হয় পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানকে শোষণ করা যাবে না। ওই দাবির মধ্যে পাঞ্জাবি চক্র দেশদ্রোহিতার গন্ধ পায়। তারা 6 দফাকে বিচ্ছিন্নবাদী অপপ্রয়াস বলে চিহ্নিত করে। মূলত 6 দফা ছিল পাকিস্তান ভিত্তিক বাঙালিদের মুক্তি সনদ মাত্র। এই 6 দফা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য শেখ মুজিব ও আমলিগের উপর বিভিন্ন হয়রানিমূলক মামলা চাপিয়ে দেওয়া হয় একটার পর একটা। কোনো মামলার জামিন নিয়ে জেল থেকে বেরোনোর মুহূর্তে জেল গেট থেকে আবারও মুজিব ও তার সহকর্মীদের গ্রেপ্তার করা হতো। অন্যায়ভাবে মুজিবকে এমনভাবে পুনঃ পুনঃ গ্রেপ্তার করার ফলে দেশবাসী বিশেষভাবে মুজিবের প্রতি আকৃষ্ট হয় ও তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। 6 দফার প্রতি জনসমর্থন বাড়তে থাকে। ক্রমান্বয়ে 6 দফা হয়ে ওঠে বাঙালি জাতির মনের দাবি, সোচ্চার হয়ে ওঠে তারা।